জয় জগন্নাথ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, যার নাম এক্সপ্লোরিং ভুবনেশ্বর বা স্টোরি টেলিং উইথ সায়ন্তন। আজকে এই ব্লগে আমি আবার এই রাম মন্দিরে এসেছি এবং যেভাবে আপনাদের আমি কথা দিয়েছিলাম যে এর আগের ব্লগে যেমনটি আপনাদের আমি ভেতরের প্রাঙ্গণটিকে দেখাতে পারিনি, তো আজকে এই ব্লগে আমি সেই ভেতরের প্রাঙ্গণটি এবং মন্দিরটিকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো আমি আজকে সকালবেলাতেই চলে এসেছি এই মন্দির প্রাঙ্গণে। তো এই মন্দির প্রাঙ্গণটি আমি যেমন আগে আপনাকে বলেছিলাম যে স্যাফরন কালারের আউটসাইড বা এক্সটিরিয়ার, তো যেটা আমাদের সনাতন ধর্মের প্রতীক। তো আজকে সকাল থেকেই এই মন্দিরের প্রাঙ্গণে প্রচুর ভক্তের সমাগম। তো আপনারা তো জানেনই মন্দিরটি সকাল 9:30টার সময় খুলে যায় এবং রাত 9:30 পর্যন্ত খোলা থাকে। তবে সকাল 12টার পরে আবার মন্দিরটি বন্ধ হয়ে যাওয়ার পর আবার 4:30টার সময় আবার নতুন করে এই মন্দিরটি খোলা হয়, যাতে আপনারা পুজো অর্চনা করতে পারেন। তো চলুন আমরা সময় নষ্ট না করে ধীরে ধীরে ভেতরে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি এবং দেখি সেখানে বিগ্রহ কেমন। তো দেখা যাচ্ছে যে এই যে মেন যে প্রবেশদ্বার মন্দিরের ঢোকা, মন্দিরের প্রাঙ্গণের ভেতরে যে ঢোকা, সেটার মধ্যে থেকেই আমরা প্রবেশ করছি। তো একদম সামনে গিয়ে ফটো তোলার অনুমতি আমি পাইনি, যেমনটা দেখতে পাচ্ছেন ওখান থেকে লোকেরা বারণ করছে ভেতরে প্রাঙ্গণে প্রবেশ করতে, ফটো তুলতে। তো আমি সেই কারণেই একটু দূরে দাঁড়িয়েই ছবিটা জুম করে আপনাদের এই বিগ্রহটিকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভগবান শ্রীরাম, লক্ষ্মণ এবং সীতার যে বিগ্রহটি এখানে রয়েছে। মূল এই বিগ্রহটি রাম মন্দিরের যে স্থপতিকে বহন করে এবং এখানে কে নাকি পুজো করার জন্যে বিভিন্ন প্রান্তের মানুষ ভুবনেশ্বর এবং বাইরে থেকে এসে এখানে পূজা অর্চনা করে থাকেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই প্রাঙ্গণটি অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো চারদিকে রামের মূর্তি, ভগবানের যে মূর্তি সেটা চারদিকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন রাম, লক্ষ্মণ এবং সীতার বিগ্রহটি এবং পূজা অর্চনা চলছে। এখানে ভক্তি করেই সারাদিন মানুষ সমাগম হতে থাকে এবং এটি অত্যন্ত প্রসিদ্ধ মন্দির। এই রাম মন্দিরটি বিভিন্ন সময় মানুষরা এখানে আসেন এবং এখানে পূজা অর্চনা করে থাকেন। তো চারদিকেই রামকৃষ্ণ এবং রাধাকৃষ্ণের যে মূর্তি চারদিকেই রয়েছে দেয়ালে অঙ্কিত। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, বিভিন্ন মানুষজন এখানে বসে প্রার্থনা নিবেদন করেন, নিজের মনের কথা ভগবানের কাছে নিবেদন করেন। তো এই প্রাঙ্গণটিতেই প্রচুর ভক্ত সমাগম সারাদিন ধরেই হয়ে থাকে। তো শ্রীকৃষ্ণের যে প্রতিরূপ আপনারা সামনে দেখতে পাচ্ছেন, আরেকটি বিগ্রহ আমরা দেখতে পাচ্ছি, শ্রীকৃষ্ণের বিগ্রহ পাশেই একটি মন্দিরের মধ্যে রাখা আছে, সেখানে পূজা অর্চনা চলছে, যেখানে মানুষজন এখানে এসেও শ্রীকৃষ্ণের পূজা করে থাকেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কৃষ্ণর যে মূর্তিটি, রাধাকৃষ্ণের যে সুন্দর ফটো আপনারা উপরে দেখতে পাচ্ছেন। তো এখানে মেনলি কৃষ্ণের পূজা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম মানুষজন এখানে এসে তাদের প্রার্থনা নিবেদন করছেন। এখানে আপনি যখনই আসুন মোটামুটি প্রচুর মানুষের সমাগম সবসময় পাবেন এবং এত লোকের সমাগম হলেও পরিবেশটি মানে প্রাঙ্গণের ভিতরে প্রবেশটি অত্যন্ত শান্ত এবং নিরিবিলি। তো আপনি যে কোনো মনোবাসনা মনোকামনা নিয়ে এসে আপনি এখানে এক মনে বিগ্রহের সামনে নিজের প্রার্থনা রাখতেই পারেন।
দেখছেন হনুমান মন্দিরটিও এখানেই সামনে আছে। বজরংবলীর যে অবতার, সেই বজরংবলীর যে মূর্তিটি এখানে আমাদের সামনে দেখতে পেরেছি। ওপরেই হনুমান চালিসাটি পূর্ণাঙ্গভাবে এখানে রচিত আছে। তো এখানে পুরো হনুমান চালিসাটা হিন্দি ভাষায় সম্পূর্ণভাবে সংস্কৃতিতে লেখা আছে, সেই ভাষাতেই এখানে বর্ণিত আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে এই হনুমান চালিসাটি, আশা করি পুরো লেখাটা হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারছি না, যেহেতু খুব কাছে গিয়ে ফটো তোলাটা এখানে নিষিদ্ধ। তো তাই দূর থেকেই ফটো তুলে আপনাদের বা ভিডিওটি করে আপনাদের সামনে যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনারা এই মন্দিরের প্রাঙ্গণের যে ভেতরের অঞ্চলটি বা বিগ্রহ অঞ্চলটি আপনারা ভালো করে বুঝতে পারেন। তাই যখনই আপনারা এই অঞ্চলে রাম মন্দিরের ভিতরে যখনই আপনারা আসেন, তো অন্তত এই অঞ্চলটির সঙ্গে আপনারা পরিচিত থাকবেন। দেখতেই পাচ্ছেন বিভিন্ন মানুষজন এই প্রাঙ্গণে আসছেন, নিজেদের ভক্তি করে নিজেদের প্রার্থনা রাখছেন। তবে মন্দির প্রাঙ্গণের ভিতরে ক্যামেরা নিয়ে অ্যালাউ হলেও একদম সামনে গিয়ে ক্যামেরা দিয়ে ফটো তোলা কিন্তু বারণ। মন্দিরটি অত্যন্ত সযত্নে মেনটেন করা হয়। আমি জায়গায় দেখেছি বিভিন্ন সময়, যদিও প্রাইভেট ট্রাস্টির আন্ডারেই রাম মন্দিরটি দেওয়া আছে, তো তারা বিভিন্ন সময় ভালোভাবেই এটাকে রক্ষণাবেক্ষণ করেন। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটা প্রাঙ্গণের বাইরে এসে আপনাকে আরেকবার এই অঞ্চলের যে ভিউটা আরেকবার দেখাতে চাইছি। দেখুন কি সুন্দর, কি মনোরম এই দৃশ্য, কি সুন্দর এই মন্দিরটি। তো আমি আরেকবার পুরো অঞ্চলটাকে আরেকবার একটু দূরে দাঁড়িয়ে আপনাকে দেখানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো বিগ্রহটি বা পুরো মন্দিরটি কত সুন্দর। সেখানে যে কাজ, মন্দিরের যে কারুকার্য, সেটাও অত্যন্ত সুন্দর। তো এখানে মেনলি আর্কিটেকচারাল যে ডিজাইন, সেটাও সত্যি দেখার মতো। আপনারা যদি কখনো আসেন বা এসে থাকেন, নিশ্চয়ই রাম মন্দিরে আপনারা একবার বারবার আসবার আপনাদের কোনো ইচ্ছা হবে এবং নিশ্চয়ই আসবেন। এবং এটি মূল ভুবনেশ্বরের প্রাণকেন্দ্রেই অবস্থিত বলে বলতে পারেন, খুব বেশি দূরে নয়, একদম সেন্টারেই আছে জনপদ স্কোয়ার। আমি আবার বলে দিই, জনপদ স্কোয়ারের ঠিক মোড়েই এই রাম মন্দিরটি অবস্থিত। তাই যখনই আপনারা ভুবনেশ্বরে আসবেন, অতি অবশ্যই রাম মন্দির ভিজিট করতে আপনারা ভুলবেন না। সেখানকার অ্যাস্থেটিক এবং আর্কিটেকচারাল ভিউ আপনাদের মন্ত করে রাখে, বারবারই এই কথা আমি আপনাদের বলছি। তো এখানে মানুষরা অত্যন্ত পিসফুল টাইম বা অতিবাহিত করার জন্য এখানে এসে থাকেন। এখানে এলে আপনার মন অত্যন্ত শান্ত হয়ে ওঠে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আসেন। সারাদিনই এখানে একটা ভিড়ের যে ব্যাপারটা থেকে থাকে, তবে এই ভিড় সেই আমাদের কোনো কোলাহলজনিত ভিড় না, সবাই শান্তশিষ্টভাবেই আসেন এবং কোনো রকম ওই হট্টগোল হয় না। তো এখানে আপনি এসে সেই শান্তি ভাব যেটা, সেটা আপনি এখানে অনুভব করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দির প্রাঙ্গণের বাইরে আমি একটু নেমে আপনাদের চারপাশটা একটু দেখাতে চাইছি। যদিও আমি এর আগের ব্লগে আপনাকে এর চারপাশটা দেখিয়েছি, তবু আরও একবার দেখিয়ে দিতে চাই, কারণ এই মন্দিরের ভেতরের অংশগুলো সেদিন বন্ধ ছিল। তো আজকে আরেকবার এই মূর্তিগুলো বা এই বিগ্রহগুলো আপনাদের সামনে আরেকবার তুলে করতে চাইছি। এখানে রাধাকৃষ্ণের মূর্তি অবস্থিত আছে। এখানে আপনারা আসলে বিভিন্ন ধরনের রাধাকৃষ্ণের মূর্তি, রামের মূর্তি এগুলো আপনারা দেখতে পাবেন। এবং দেখছেন গণেশ ঠাকুরের মূর্তি সামনেই আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিতে। এছাড়াও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এছাড়াও রয়েছে শিব লিঙ্গ, সেটা এখানে পুজো করা হয়। তো সেটাও এখানে আছে। সবচেয়ে বড় ব্যাপার, এখানে আপনাদের পুজো আর করতে যে সমস্ত সামগ্রী বা উপকরণ লাগবে, সেটাও এখানে কাছাকাছি দোকানেই আপনি পেয়ে যাবেন। তার জন্য আপনাকে বাইরে দূরে কোথাও যাওয়ার দরকার নেই। ঠিক আছে, ছোটো ছোটো যে
দশকর্মার যে দোকান, সেখান থেকে আপনি আপনার পুজো অর্চনার জন্য যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো আপনি এখানে সহজেই পেয়ে যেতে পারেন। তো দেখুন এখানে প্রদীপ প্রজ্বলিত করছেন বিভিন্ন লোকেরা, তাদের মনোকামনা এখানে তারা ভগবানের সামনে নিবেদন করছেন। এখানে ফুলের মালাও দেখতে পাচ্ছেন পাওয়া যায়। তো আপনি এখানে সব ধরনের জিনিসই, পূজার উপকরণ জনিত সব রকম জিনিসই এখানে পেয়ে যাবেন, সেখানে কোনো রকম সমস্যা আপনাদের হবে না। দেখতেই পাচ্ছেন যে এই প্রাঙ্গণ দিয়ে প্রচুর মানুষ, ভক্তগণ সারাদিন ধরেই এই মন্দিরে আসেন এবং তাদের মনোকামনা পূর্ণ করার জন্য ঠাকুরের কাছে নিবেদন করেন। সারা বছরই এই মন্দিরটিতে পুজো অর্চনা হতেই থাকে। বিভিন্ন সময় আপনি যেমন বলেছিলাম, রামনবমী থেকে শুরু করে আপনাদের রাখি পূর্ণিমাতেও এই মন্দিরটিতে পুজো অর্চনার যে আয়োজন, অনেক বড় করে অনুষ্ঠান করা হয়। সেখানে বিভিন্ন রকম যজ্ঞ থেকে শুরু করে আরতি থেকে শুরু করে বিভিন্ন রকম কার্যক্রম এখানে হয়। তো সেই সময় যখন আপনারা আসেন, তাহলে এটাকে আরও সুন্দর করে আপনারা রাম মন্দিরটিকে আরও সুন্দর করে আপনারা নিজেদের চোখের সামনে দেখতে পাবেন। তাছাড়া এখানে আপনি যখনই আসুন, বছরের যে কোনো সময়ই আসুন, এই মন্দিরটি সবসময় আপনাকে মন্ত্রমুগ্ধ করে রাখবে, এবং কোনো সন্দেহ নেই। এর যে আর্কিটেকচার এবং এর যে ভিউ, যে পিসফুলনেস, এটা আপনাকে সবসময় মানে মন্দিরের দিকে আপনাকে আকর্ষিত করবে। এখানে মানুষরা নিজেদের যে মনের যে কামনা, মনের বাসনা পূর্ণ করতে বারবারই আসেন। মনে করা হয় এই গ্রহটি এবং রাধা কৃষ্ণকে প্রস্তুত করে ভগবান সীতাকে ভগবানের কাছে নিজের মনের বাসনা পূর্ণ হয় এবং অত্যন্ত জাগ্রত বলে মনে করা হয়। তো এখানে যখনই কেউ আসে, তো এখানে এই অঞ্চলে অন্তত একবার রাম মন্দির অতি অবশ্যই তারা ভিজিট করে। তো আবার আমি রাত্রিবেলায় আপনাদের কাছে আরেকবার চলে এলাম। তো রাম মন্দিরের ভিতরে যে কীর্তনটি, সেই কীর্তন পর্বটি আপনাদের শোনাবার জন্যই আমি মন্দির এলাম। তো এখানে রাত্রিবেলায় প্রতিদিনই প্রায় ভগবানের শ্রী কীর্তন অনুষ্ঠিত হয়, বা বিভিন্ন ধরনের মানুষ এই কীর্তন শোনার জন্য এখানে বড় বড় আসেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি আর একবার আপনাকে এই রাত্রিবেলার যে রাম মন্দিরের যে ভিউটি, সেটি আপনাদের একবার চোখের সামনে তুলে ধরার জন্য আর একবার আমি এই রাম মন্দিরে এসেছি, যাতে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে রাম মন্দির সম্পর্কে আপনারা একটা মনের মধ্যে ধারণা তৈরি করে নিতে পারেন। তো দেখুন, আমি ধীরে ধীরে এগিয়ে চলেছি আবার রাম মন্দিরের ভেতরের প্রাঙ্গণে। তো সেখানে চলুন আমরা দেখি এইখানে যে কীর্তন সমাগমটি হয় সেটা কীভাবে হয়, কোথায় হয়। তো দেখছেন এখানে দলে দলে মানুষরা নিচে বসে আছে, কীর্তন শুনছেন। তো সেই কীর্তনের করে রাখে ভুবনেশ্বরের ছাড়াও বিভিন্ন দেশের প্রান্ত থেকে যারা কখনো ভুবনেশ্বরে এসছেন বা আসছেন, তারা এই সময় এই কীর্তন শুনতে চলে আসে। এই সময় মূল যে বিগ্রহের যে অঞ্চল, তার ঠাকুরের যে জায়গাটা, সেটা ঘোরা থাকে। তবুও কীর্তনের জন্য যে অঞ্চল, সেটার দিকে করে বিভিন্ন মানুষ করে কীর্তন শোনে। দেখতেই পাচ্ছেন কীর্তন এখানে চলছে, হরে কৃষ্ণের নামে। তো সেই কীর্তন এখানে বহু মানুষ এখানে দেখুন তার ঘরে মাটিতে বসে সেই কীর্তনটি শুনছে এবং
এবং এই সময় যে কীর্তনের যে সময় বা এই সময় বিকেলবেলাটায় এটি আরও সুন্দর হয়ে ওঠে। রাম মন্দিরের যে ভেতরে প্রাঙ্গণটা আরও সুন্দরভাবে মানুষের কাছে একটা নিবেদন নিয়ে যায় আর আরও শান্তিময় পরিবেশ সৃষ্টি করে। তাই আমি বারবার বলছি, যখনই আপনারা ভুবনেশ্বর যখন আসবেন রাম মন্দিরে আপনারা পুজোর সময় করবেন এবং সেইখানে থেকে আপনাদের মনোবাসনা অতি অবশ্যই শ্রী রামচন্দ্র এবং রাধাকৃষ্ণের কাছে অর্পিত করবেন। তাদের মনোকামনা পূরণ করেন। প্রত্যেক মানুষের এই বিশ্বাস এখানকার মানুষের সবার মনে আছে। তো সেই হিসেবে আমি আবার আপনাদের অনুরোধ করলাম যে আপনারা যখনই আসবেন অতি অবশ্যই তো এখানে দেখুন হাজার হাজার মানুষ এই কীর্তন শুনছেন। তো আমি এই কীর্তনেরই একটা অংশ হিসেবে আপনাদের সামনে তুলে ধরলাম। সমগ্র কীর্তনটি সময় ধরে চলে, তো পুরো কীর্তন আপনাদের সামনে তুলে ধরার অবকাশ আমার হয়তো ব্লগে হবে না। তো যতটা সম্ভব আপনাকে এই অঞ্চলটা এই পরিবেশটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য করে আসা। বুঝতেই পারছেন সমাগম থেকে এবং কতটা মানুষ ধরে আজকে নিয়ে এখানে আসেন, বসে একাত্ম হয়ে রাধাকৃষ্ণের জপ করেন। দেখুন পুরো প্রাঙ্গণটি মানুষের ভরে আছে। তো আমি ধীরে ধীরে একটু বাইরে থেকে বেরিয়ে এলাম, এসে আবার আপনাদের একটু রাত্রিবেলার যে রাম মন্দিরের যে ছবি আপনাদের সামনে আরও একবার তুলে ধরতে চাই, যাতে আপনারা এই অঞ্চলটিকে আরও একবার ভালো করে দেখে নিতে পারেন। তাছাড়া আপনারা তো যখন আসবেন দেখবেনই। তো এটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আর্কিটেকচার যেটা ভুবনেশ্বরে আছে রাম মন্দির, সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এমনি প্রভু মন্দির এখানে আছে যার মধ্যে লিঙ্গরাজ টেম্পল বিখ্যাত, এখান থেকে 22 কিলোমিটার দূরে। তো সেটাও একদিন আপনাদের নিশ্চয়ই তুলে ধরবো। কিন্তু তার আগে এই যে মেন হার্ট অফ দ্য সিটিতে যে মন্দির রাম মন্দির, সেই মন্দিরটার সম্পর্কে আপনাদের অবগত করলাম। কী ধরনের মন্দিরটি দেখতে, সেখানে কী ধরনের বিগ্রহ আছে, কারা আসেন এবং কীভাবে তারা তাদের মনোকামনা এখানে পূর্ণ করেন, সে সম্পর্কে আশা করি আপনাদের আমি অবগত করাতে পারলাম। যদিও ব্লগটি অত্যন্ত দীর্ঘ করার কোনো উদ্দেশ্য আমার নেই, তাতে আপনাদের যতটা অবগত করানো যায় সেই উদ্দেশ্য নিয়ে ব্লগটি আমার। আরেকবার দেখে নিন এই বাইরের চত্বরটি, প্রাঙ্গণটি এবং রাত্রিবেলা এটা অত্যন্ত মনোরম এবং সুন্দর লাগে। আপনারা দেখেই বুঝতে পারছেন তো কত সুন্দর এই জায়গাটি, একবার এলে আর বাইরে বেরোতে ইচ্ছা করে না। তো যাই হোক, এই প্রাঙ্গণটি আপনারা যখন দেখতে পাচ্ছেন, এখানে দেখুন পরিচালিত করছেন বিভিন্ন দর্শনার্থীরা। কীর্তনের সময় ভিডিওগুলি এটাতে ফাঁকা থাকে, এরপরে আবার ধীরে ধীরে এটাকে খুলে দেওয়া হয়। তো এই হলো সব আমাদের দেখতে পাচ্ছেন। এবার আমি আস্তে আস্তে ধীরে ধীরে মেন গেটের দিকে, যার মধ্যে আমরা ঢুকেছিলাম সেই গেটের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। পুরো মন্দিরটাকে আর একবার শেষবারের মতন একটা আপনাদের সামনে তুলে ধরছি। তো বুঝতেই পারছেন কত সুন্দর লাগছে রাত্রের বেলায় এই মন্দিরটিকে, তো চোখ জুড়িয়ে যায় এরকমভাবে, এতই সুন্দর এই মন্দিরটি। আপনারা নিজেরা এলে নিশ্চয়ই দেখতে পারবেন। তো আর এই ব্লগটিকে খুব সুদীর্ঘ না করে এটুকুই বলতে পারি যে
আপনারা যখনই আসবেন অতি অবশ্যই জায়গাটাকে দর্শন করবেন, দেখবেন। আর বড় করলাম না এই ব্লগটিকে। তো আমার গল্প আজকে এই পর্যন্তই, ব্লগটি আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে তো অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে অতি অবশ্যই ভুলবেন না। তো যাতে নোটিফিকেশন আইকনটি টিপে দেবেন, যাতে পরের কোনো ব্লগ এলে সবার আগে আপনারা এটা দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যাতে আবার আপনাদের সঙ্গে আমরা পরের ব্লগে দেখা করতে পারি। নমস্কার, জয় জগন্নাথ।